চ্যাপ্টার 219 এক্সপ্লেনেশন। দে ফুল যদি কেবল সাধারণভাবেই বলতেন যে রোজেল গুস্তাভের ডায়েরিতে খুব সাধারণ কিছু জ্ঞান আছে, তবে দ্য হ্যাংড ম্যান মিস্টার আলজের হয়তো এর উত্তর জানার জন্য কোনো মূল্য দিতে খুব একটা আগ্রহী হতেন না। এর একটা কারণ হল মিস্টার ফুল বিষয়টিকে সাধারণ বলে বর্ণনা করায় তার কৌতূহল কিছুটা কমে গিয়েছিল। আরেকটি কারণ হল মিস্টার ফুলের সাথে লেনদেন করার ব্যাপারে তার মনের ভেতরে সেই চিরস্থায়ী সতর্কতা। শয়তান বা অশুভ দেবতাদের সাথে চুক্তি করার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই পুরনো উদাহরণগুলো বারবার তার মনে উকি দিচ্ছিল। কিন্তু এখন যখন তিনি সেই তথাকথিত সাধারণ জ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারলেন, তখন তার আগ্রহ চরমে পৌঁছাল। যদিও বর্ণনার কিছু অংশ তিনি ঠিকমতো বুঝতে পারছিলেন না, আর এই ধারণা সম্পর্কে স্পষ্ট বা গভীর জ্ঞান অর্জন করা তো আরও পরের কথা, তাই নিজের ভেতরের প্রবল কৌতূহল আর দমিয়ে রাখতে পারলেন না। তিনি একেবারে গভীর শ্রদ্ধাভরে তিনি জিজ্ঞেস করলেন, মিস্টার ফুল, এই তথ্যের বিনিময়ে আপনি কি ধরনের মূল্য বা পারিশ্রমিক চান? হ্যাঁ, মিস জাস্টিস অড্রে প্রায় অদৃশ্যভাবে কিন্তু বেশ দ্রুত মাথা নাড়ালেন। বোঝাই যাচ্ছিল যে তিনিও এই একই প্রশ্ন করতে চাইছিলেন। দ্য সান ডেরেক যদিও চুপ করেছিলেন এবং শরীরের কোনো ভঙ্গিও করলেন না, কিন্তু তার তাকানোর ধরন দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনিও সবকিছু জানতে চান। ক্লাইন ঠিক এমন একটা প্রতিক্রিয়ার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি হালকা হেসে বললেন, সিক্রেট অর্ডার সংক্রান্ত তথ্য চাই। সিক্রেট অর্ডার দ্য হ্যাংড ম্যান আলজেন নিজের মনেই বিড়বিড় করলেন। এই নামটা তার কাছে একেবারেই অপরিচিত ছিল না। একবার মিস জাস্টিসকে সিক্রেট অর্ডার সহ অনেকগুলো গোপন সংগঠনের কথা বুঝিয়ে বলার বিনিময়ে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন। অড্রে এবং ডেরেক দুজনেই অবচেতনেই ভ্রু কুঁচকালেন। অড্রের সিক্রেট অর্ডার সম্পর্কে জ্ঞান বলতে গেলে ওইটুকুই যা তিনি দ্য হ্যাংড ম্যানের কাছ থেকে শুনেছিলেন, আর ডেরেক তো এমন কোনো সংগঠনের নাম এর আগে কোনোদিন শোনেনি। দ্য সান কি ভাবতে পারেন বা কেমন অনুভব করতে পারেন তা ক্লাইন আগে থেকেই অনুমান করেছিলেন, তাই এতে তিনি মোটেও অবাক হলেন না। তার ধারণা অনুযায়ী সিলভার সিটি যেখানে অবস্থিত সেই অঞ্চলটি সম্ভবত প্রথম ব্লাসফেমি স্লেট আসার পর এবং দ্বিতীয় ব্লাসফেমি স্লেট আসার আগের সময়কার, অর্থাৎ থার্ড ইপোচ বা তৃতীয় যুগের অংশ ছিল। এমনকি এটি হতে পারে ওই মহাপ্রলয়ের কোনো সরাসরি কারণ বা প্রকাশ। অন্যদিকে জারাটুল পরিবার ইতিহাসের পাতায় পা রেখেছিল ফোর্থ ইপোচ বা চতুর্থ যুগে, আর সিক্রেট অর্ডার তৈরি হয়েছিল চতুর্থ যুগের শেষের দিকে। এই দুই সত্তা বা সংগঠনের একই সময়ে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। যদি সান সিক্রেট অর্ডার সম্পর্কে জানতেন, তবে বরং ক্লাইন অবাক হতেন। সেক্ষেত্রে তাকে তার নিজের অনেকগুলো ধারণা পাল্টে ফেলতে হতো। সিলভার সিটি, ফরসেকেন ল্যান্ড অফ গড এবং জারাটুল পরিবার সম্পর্কে তার অর্জিত জ্ঞান নতুন করে সাজাতে হতো। প্রায় 20 সেকেন্ড নীরব থাকার পর ধূসর কুয়াশার মধ্যে বসে থাকা মিস্টার ফুলের দিকে তাকালেন আলজের। কথাগুলো গুছিয়ে নিয়ে তিনি বললেন, আমি আপনার এই অনুরোধ গ্রহণ করছি এবং সিক্রেট অর্ডার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আপনাকে সাহায্য করব। তিনি একটু থেমে আবারও বললেন, আপনি কি পারিশ্রমিকটা অগ্রিম দিতে পারেন? একজন সম্ভাব্য দেবতা কোনো প্রাচীন এবং গোপন সংগঠনের ব্যাপারে আগ্রহী হবেন, এটা খুব একটা আশ্চর্যের কিছু নয়। তাই আলজের এই বিষয়ে খুব একটা ধাঁধায় পড়লেন না। সবচেয়ে বড় কথা হল, অনেকগুলো সভার পর তার মনে একটা ধারণা জন্মেছে। তার মনে হচ্ছে মিস্টার ফুলের অবস্থা এখন মোটেও নিখুঁত নয়। তিনি হয়তো কোনো ধরনের সংকটে বা জটিলতায় আটকে আছেন। উত্তর ও দক্ষিণ মহাদেশে তার এবং তার অনুসারীদের সমস্ত চেষ্টা বা কাজকর্ম হয়তো শুধুমাত্র তাকে এই বন্দিদশা থেকে মুক্ত করার জন্য। এমনকি ফোর্থ ইপোচের পর কেন 7 জন প্রধান দেবতা আর এই বাস্তব জগতে নেমে আসেন না, সেই বিশাল রহস্যের সাথেও এর কোনো সম্পর্ক থাকতে পারে। এক মুহূর্তের জন্য আলজেরের মনের কোণে এই চিন্তাটা ঝিলিক দিয়ে গেল, আর সাথে সাথেই তিনি ভয়ে শিউরে উঠলেন। তার মনে হল তিনি যেন দেবতাদের নিজস্ব রাজ্যে অনধিকার প্রবেশ করে ফেলেছেন। দ্য হ্যাংড ম্যানের অনুরোধ শুনে ক্লাইন তার চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং মাথা নাড়ালেন। তিনি বললেন, কোনো সমস্যা নেই। যদি তোমার সংগ্রহ করা তথ্যের মান আমার উত্তরের চেয়েও বেশি দামি হয়, তবে আমি তোমাকে আরও বাড়তি পুরস্কার দেব। আর যদি সংগৃহীত তথ্যের মান কম হয়, তবে তার বিচার অবশ্যই সম্মানিত মিস্টার ফুল করবেন। তার যদি অতিরিক্ত কিছু দেওয়ার ক্ষমতা থাকে তবে দেবেন, আর না থাকলে তো কোনো কথাই নেই, ক্লাইন মনে মনে যোগ করলেন। মিস জাস্টিস অড্রের চোখগুলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাত তুলে বললেন, আমিও এই লেনদেনে অংশ নিতে চাই। ক্লাইন হেসে জবাব দিলেন, অবশ্যই। সত্যি কথা বলতে ক্লাইনের প্রধান লক্ষ্যই ছিলেন মিস জাস্টিস, কারণ তিনি ব্যাকলুন্ডের স্থানীয় বাসিন্দা এবং অনেকগুলো বিয়ন্ডার সার্কেলের সাথে যুক্ত। এই ল্যান্ড অফ হোপ বা আশার নগরী সম্পর্কে তার কাছে তথ্যের ভাণ্ডার ক্লাইনের চেয়েও অনেক বেশি, কারণ ক্লাইন এই রাজধানীতে একেবারে নতুন। এমনকি দ্য হ্যাংড ম্যানের চেয়েও মিস জাস্টিস বেশি খবর রাখেন, কারণ আলজের তো বেশিরভাগ সময় সমুদ্রেই কাটান। আগে করা তার দিব্যদৃষ্টি বা ডিভিনেশন থেকে ক্লাইন বিশ্বাস করতেন যে সিক্রেট অর্ডার সংক্রান্ত সূত্র ব্যাকলুন্ডেই পাওয়া যাবে, অন্য কোথাও নয়। দ্য সান ডেরেক নিঃশব্দে সবকিছু শুনছিলেন।
খানিকক্ষণ চিন্তা করে তিনি বললেন, আমার জন্য জমা রাখা পারিশ্রমিকটা আমি এই উত্তরের বিনিময়ে খরচ করতে চাই। আগের একটা চুক্তিতে তিনি সিক্রেট 8 টেলিপ্যাথিস্ট ফর্মুলার বদলে সিকোয়েন্স 9 বার্ড পেয়েছিলেন। ক্লায়েন্ট তাকে ক্ষতিপূরণ বা বাড়তি কিছু দেওয়ার কথা দিয়েছিলেন। তখন ডেরেক ঠিক করেছিলেন সেই পাওনাটা জমিয়ে রাখবেন এবং পরে কোনো পশন বা দরকারি উপাদানের জন্য খরচ করবেন। ক্লায়েন্ট মাথা নাড়ালেন এবং আগে থেকে তৈরি করে রাখা সেই ব্যাখ্যাটি দিতে শুরু করলেন। তিনি বললেন, তথাকথিত সিমিলার সিকোয়েন্স বলতে বোঝায় কিভাবে হাই সিকোয়েন্স বিয়ান্ডাররা তাদের পথ পরিবর্তন করতে পারেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ডেথ পাথওয়ের সিকোয়েন্স 5 গেটকিপার থেকে বিয়ান্ডাররা কেবল সামনের দিকেই এগোতে পারেন না, বরং তিনি চাইলে জায়ান্ট পাথওয়েও বেছে নিতে পারেন, যা গেটকিপার পাথওয়ের সিকোয়েন্স 4 ডেমন হান্টার হিসেবে পরিচিত। এতে করে বিয়ান্ডারদের নিয়ন্ত্রণ হারানোর কোনো ভয় থাকে না, এমনকি তাদের মধ্যে উন্মাদনাও কাজ করে না। ভুল পশন খাওয়ার ফলে যে ভয়াবহ ফল হয়, এখানে সেটা হয় না। অবশ্যই এটা যদি সিমিলার সিকোয়েন্স বা একই ধরনের পথ না হয়, তবে সবচেয়ে ভালো ফল হতে পারে অর্ধ উন্মাদ দশা। পথ পরিবর্তন করা সম্ভব? অড্রে অবাক এবং একই সাথে আনন্দিত হয়ে বলে উঠলেন। তিনি অবাক হয়েছিলেন, কারণ তিনি ভাবতেন সিকোয়েন্স পাথওয়েগুলো পুরোপুরি নির্দিষ্ট। একবার এক পথে যাত্রা শুরু করলে সারা জীবন ওটাতেই আটকে থাকতে হয়। কিন্তু এখন জানতে পারলেন, পথ বদলানোর ফল মানেই পাগল হয়ে যাওয়া নয়। 22টি দিব্য পথের মধ্যে এমন কিছু বিশেষ পরিস্থিতি এবং সিকোয়েন্স আছে যা একে অপরের অনুরূপ বা সিমিলার। আর তিনি আনন্দিত হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারলেন ভবিষ্যতেও তার কাছে নতুন কিছু বেছে নেওয়ার সুযোগ থাকবে। এটি ঠিক যেন ফিলিপস ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে নিজের পছন্দের কিছু বেছে নেওয়ার মতো এক দারুণ অভিজ্ঞতা। তাহলে বিষয়টা এই রকম আলজের মনে মনে বিড়বিড় করলেন। হঠাৎ তার মনে হল তিনি এক ধাক্কায় অনেকগুলো বিষয় বুঝে ফেলেছেন। অতীতের অনেকগুলো পুরনো সন্দেহ এখন তার কাছে পরিষ্কার হয়ে গেল। এই তথ্যটা আসলেই অনেক দামি। মিস্টার ফুলের কাছ থেকে ঠিক এটাই আশা করা যায়। তথাকথিত সাধারণ জ্ঞানই লো সিকোয়েন্স বিয়ান্ডারদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট এবং তাদের অনেক উপকার করতে পারে। তিনি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। দ্য সান ডেরেক অবশ্য কিছুটা হতাশ হলেন, কারণ তার নিজের সিকোয়েন্স বদলানোর কোনো ইচ্ছেই ছিল না। তিনি কেবল সেই সূর্য হতে চেয়েছিলেন যা অন্ধকারকে দূর করবে এবং অভিশাপ থেকে মুক্তি দেবে। তবে শীঘ্রই তার সিলভার সিটির একটি ঘটনার কথা মনে পড়ে গেল। সিলভার সিটির প্রাক্তন প্রধান ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী বিয়ান্ডার। ডেমন হান্টারের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সবচেয়ে বেশি সম্ভাবনা তারই ছিল। তিনি নিজের জন্য একটি সমাধিসৌধ বা মাউসোলিয়াম তৈরি করেছিলেন এবং সেটির গভীরে গিয়ে বসবাস শুরু করেছিলেন। এরপর থেকে তাকে খুব কমই বাইরে দেখা যেত। শেষ পর্যন্ত একদিন দেখা গেল ওই সমাধিসৌধের প্রধান দরজাই আর খোলা যাচ্ছে না। তখন সিলভার সিটির সমস্ত মানুষ মনে করেছিলেন যে সিকোয়েন্সের উন্নতির সময় কোনো সমস্যা হয়েছে এবং তিনি পাগল হয়ে গেছেন। এমনকি তিনি হয়তো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে ফেলেছেন। এখন মিস্টার ফুলের এই বর্ণনা শুনে দ্য সানের মাথায় হঠাৎ অন্য একটি সম্ভাবনার কথা উঁকি দিল। সেই প্রাক্তন প্রধান হয়তো অন্য একটি সিমিলার পাথওয়ের মাধ্যমে সিকোয়েন্সের উন্নতি করার চেষ্টা করছিলেন। অন্ধকারের গভীরে কোনো এক অভিযানে তিনি হয়তো ডেথ পাথওয়ের কোনো ফর্মুলা পেয়েছিলেন। আর সেই সমাধিসৌধটি হয়তো ছিল ওই নতুন পথের কোনো বিশেষ প্রয়োজন। কিন্তু শেষ পর্যন্ত কি তিনি ব্যর্থ হয়েছিলেন? কিন্তু ব্যর্থ হলে তিনি দানবে রূপান্তরিত হলেন না কেন? ওই অন্ধকার সমাধিসৌধের ভেতর তার সাথে আসলে কি ঘটেছিল? সিলভার সিটির কাছে কি ডেমন হান্টারের পরবর্তী পশন ফর্মুলাগুলো নেই? এই সব চিন্তা যখন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন হঠাৎ মিস জাস্টিসের মার্জিত কণ্ঠস্বর শুনে ডেরেক বাস্তবে ফিরে আসলেন। অড্রে জিজ্ঞেস করলেন, মিস্টার ফুল, আমি কি জানতে পারি স্পেকটেটর সিকোয়েন্সের সাথে আর কোন কোন পথ পরিবর্তনযোগ্য? সিকোয়েন্স 4 ডেমন হান্টার নামটা শুনতে বেশ ভালো লাগছে। এটা আমার জন্য খুব উপযুক্ত হবে, জাস্টিস বা ন্যায়ের জন্য তো বটেই। অড্রে তার জানা প্রথম হাই সিকোয়েন্স নামটির প্রশংসা করলেন। আমিও তো ওটা জানতে চাই। ক্লাইনের ইচ্ছে করছিল মিস জাস্টিসের প্রশ্নের উত্তরে ঠিক এই কথাটাই বলতে। কিন্তু তিনি কিছু বলার আগেই অড্রে একটু আমতা আমতা করে যোগ করলেন, আমি এই প্রশ্নের উত্তরের জন্য পারিশ্রমিক দিতে পারি। আপনার কি মনে হয় কত গোল্ড পাউন্ডের জন্য যথেষ্ট হবে? আমি বিশ্বাস করি আপনার অনুসারীদের বা ব্লেসডদের কাজের জন্য হয়তো কিছু অর্থের প্রয়োজন হতে পারে। এই কথা বলার সাথে সাথেই তার মনে পড়ে গেল কিভাবে মিস্টার ফুলের একজন ব্লেসড ক্রিপিং হাঙ্গার রাখা জলদস্যু অ্যাডমিরাল চিলাঙ্গোসকে কত সহজে খতম করে দিয়েছিলেন। নিশ্চয়ই তিনি একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার ছিলেন। অড্রের মনে হল তার এই টাকার অফারটা হয়তো অপমানজনক হতে পারে। তিনি প্রায় বলেই ফেলেছিলেন, আমি দুঃখিত মিস্টার ফুল, মনে করুন আমি কিছুই বলিনি। কিন্তু যেহেতু তিনি প্রশ্নটা করে ফেলেছেন, তাই এখন আর পিছিয়ে যাওয়া সম্ভব নয়। মনে সাহস আনো অড্রে। হয়তো মিস্টার ফুলের অন্য কোনো অনুসারী আছেন যিনি অতটা শক্তিশালী নন। অড্রে নিজের ঠোঁট কামড়ে ধরলেন এবং নিজেকে উৎসাহিত করতে লাগলেন। গোল্ড পাউন্ড? ক্লায়েন্ট গুরুত্বের সাথে চিন্তা করলেন এবং বললেন,
সিক্রেট অর্ডার সম্পর্কে যথেষ্ট তথ্য জমা হওয়ার পর আমরা এই লেনদেনটি করব। কথা বলতে বলতে তার সাইকোলজি অ্যালকেমিস্টসের চর ড্যাক্সটার গুডেরিয়ানের কথা মনে পড়ে গেল। ক্যাপ্টেন আর আমি দীর্ঘশ্বাস ড্যাক্সটারের চরের পরিচয় এখন আর যাচাই করার উপায় নেই। জানি না এটা ট্র্যাজেডি নাকি কমেডি, এটা বড় আফসোসের কথা যে আমি আর তার সাথে যোগাযোগ করতে পারছি না। নয়তো তার কাছ থেকেই স্পেকটেটর পাথওয়ে সম্পর্কে সব তথ্য জোগাড় করা সবচেয়ে সহজ হতো। ক্লাইন মনে মনে একটু হাসলেন। ঠিক আছে, অড্রে খুশি মনে জবাব দিলেন। এই দুজনের কথোপকথন শুনে দ্য হ্যাংড ম্যান, যিনি নিজেও একই ধরনের প্রশ্ন করতে যাচ্ছিলেন, নিজের মুখ বন্ধ রাখলেন। তিনি ঠিক করলেন আগে সিক্রেট অর্ডার সম্পর্কে কিছু তথ্য জোগাড় করবেন, তারপর প্রশ্নটি করবেন। খানিকটা নীরবতার পর অড্রে মিস্টার ফুলের দিকে তাকিয়ে মাথা সামান্য নিচু করলেন। অনুমতি পেয়ে তিনি উল্টো দিকে বসা সদস্যের দিকে ফিরে প্রত্যাশা নিয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার হ্যাংডম্যান, আমার দেওয়া খবরের কারণেই আপনি ভাইস অ্যাডমিরাল হারিকেনকে খতম করতে পেরেছেন। আপনি কি একটি প্রাপ্তবয়স্ক রেইনবো স্যালামান্ডারের সম্পূর্ণ পিটুইটারি গ্ল্যান্ড জোগাড় করতে পেরেছেন? আলজের আলতো করে মাথা নাড়ালেন এবং বললেন, এটাই অন্যতম কারণ ছিল যে কেন আমি সমুদ্রে ফিরে গিয়েছিলাম। তিনি আরও বললেন, তুমি যে বিয়ন্ডার উপাদানটি চেয়েছিলে তা আমি পেয়েছি, কিন্তু প্রশ্ন হল এটা আমি তোমাকে দেব কিভাবে? কিভাবে দেওয়া যায়? অড্রে এক মুহূর্তের জন্য থমকে গেলেন এবং গভীর চিন্তায় ডুবে গেলেন। নিজের ঠিকানা বলে দেওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। আবার শিও বা ফোর্সের মাধ্যমেও এটা নেওয়া যাবে না। তাতে করে তারা জেনে যাবে যে আমি একজন বিয়ন্ডার। এটা অসম্ভব নয়। সম্রাট রোজেল একবার বলেছিলেন, যখন আমাদের হাতে কোনো পথ থাকে না তখন দুটি মন্দের মধ্যে ছোটটিকে বেছে নেওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে ক্লাইনের মনটা একটু নড়ে উঠল। তিনি লম্বা টেবিলের কিনারায় আঙুল দিয়ে হালকা টোকা দিলেন এবং হাসলেন। মিস্টার, আপনারা কি এই বিষয়ে আমার সাথে একটি নতুন পরীক্ষা বা চেষ্টা করতে রাজি আছেন?